আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোরে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। নিরাপত্তা, গণমাধ্যম কর্মী সহ সব মিলিয়ে 57 জন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়েছেন। সফরকালে নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। 27 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর ইউনূস। তার ভাষণে আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থান, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক সংঘাত, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, এসডিজি অর্জনে উন্নয়নশীল দেশগুলোর সমস্যা, সম্পদের অবৈধ পাচার রোধ, অভিবাসী অধিকার রক্ষার মতো বিষয়গুলো তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সফর শেষে 27 সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্ক থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্র করে রাজধানীর খিলগাঁও থানায় করা হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং উত্তরা পশ্চিম ও খিলগাঁও থানার পৃথক 2 হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। সকাল 8টার দিকে কারাগারে আটক থাকা আসামিদের আদালতে আনা হয়। পরে শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন, একই সঙ্গে কারাগারে পাঠানোর আদেশ দেন। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন না মঞ্জুর করেছে আদালত। বেলা 11টার দিকে মান্নানের অনুপস্থিতিতে দ্রুত বিচার আদালতে জামিন আবেদন করেন মান্নানের আইনজীবীরা। জামিন শুনানি নিয়ে সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল আদালত প্রাঙ্গণে। বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান নেয় শিক্ষার্থীরা। সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করে বাড়ানো হয় আদালতের নিরাপত্তা। দীর্ঘ আধা ঘণ্টা শুনানি শেষে জামিন না মঞ্জুর করেন দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র। বিগত 1.5 দশকে কয়েকটি পরিবার মিলে দেশ থেকে পাচার করেছে প্রায় 2 লাখ কোটি টাকা, আর মোট পাচার হয়েছে অন্তত 4 লাখ কোটি টাকা। এমন তথ্য জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, অর্থ পাচারের কারণেই ব্যাংকিং খাতে চরম অস্থিরতা। তিনি জানান, ব্যাংক থেকে টাকা তুলতে সাময়িক হয়রানি হলেও দীর্ঘমেয়াদে গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত রাখতে কাজ করছে সরকার। এটিএন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে গভর্নর বলেন, সংস্কার উদ্যোগে আবারও স্থিতিশীল হবে ব্যাংকিং খাত। শারফুল আলমের রিপোর্ট। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় গত 1.5 দশকে ব্যাংক থেকে নামে বেনামে কয়েক হাজার কোটি টাকা লুটপাট করে প্রভাবশালী একটি গোষ্ঠী। লুটপাটের টাকা পছন্দের দেশে ছড়িয়ে নেয় পাচারকারীরা। ফলে ব্যাংকগুলোতে দেখা দেয় ভয়াবহ তারল্য সংকট। কিছু ব্যাংকে টাকা তুলতে ভোগান্তি বাড়ে গ্রাহকদের। তবে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক বেরিয়ে আসে অর্থ পাচারকারী রাঘব বোয়ালদের নাম। শুরু হয় আর্থিক খাতের সংস্কার কার্যক্রম। ব্যাংকিং খাতে আসে নতুন নেতৃত্ব। ঋণ দেওয়া হয়েছে, কিন্তু ঋণের টাকা পাচার হয়ে গেছে বেনামে নামে, এবং সে টাকা ফেরত আসার কোনো সম্ভাবনা নাই। আমাদের প্রিলিমিনারি হিসাবে হচ্ছে যে প্রায় 2 লক্ষ কোটি টাকার উপর, শুধুমাত্র কয়েকটা ফ্যামিলি যদি আমরা হিসাব করি, কয়েকটা প্রতিষ্ঠানের মাধ্যমে হয়েছে। আর বাকি যেগুলো আছে আরো 2 লক্ষ কোটি, সেটা হচ্ছে ছোট বড় মিশিয়ে, সেটা আমি যাচ্ছি না, ওটা সবসময় সব দেশেই থাকে। সম্পদগুলোকে আমরা রিকভারির ব্যবস্থা করব। পাচারের অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ ব্যাংকের আলোচনা চলছে। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সব না হলেও কিছু টাকা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন নীতি নির্ধারকরা। তবে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে আরো সময় লাগবে বলে জানিয়েছেন গভর্নর। আংশিকভাবে এই গ্যাপটা ফিল করবে, তারপরে সরকারও হয়তো কিছু দেবে। আমরা বিদেশি আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে কথা বলছি, তারাও আমাদেরকে দেবেন। আমরা তাদেরকে বলবো, তোমরা আমাদেরকে 2টো জিনিস দাও, কারিগরি সহায়তা দাও এক্সপার্টদের দিয়ে, এবং 2 নম্বর হচ্ছে যে রিফর্ম এজেন্ডা আমরাই করব, কিন্তু এটাকে সাপোর্ট করার জন্য যেমন এই ব্যাংকগুলোকে রিক্যাপিটালাইজ করতে হবে, টাকার দরকার আছে। আমাদের রিফর্ম যেগুলো দরকার সেটার জন্য পুরোপুরিভাবে প্রতিশ্রুতিবদ্ধ, এবং আমরা IMF এর যে কথা বলা হয়েছে রিফর্মের কথা, আমরা তার চাইতে অনেক বেশি রিফর্ম করব ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নেই, আমাদের নিজের স্বার্থেই করব। গভর্নর জানান, নিজেদের স্বার্থেই
আর্থিক খাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF এর সত্ত্ব এবং সুশাসন নিশ্চিত করা সহ ঢেলে সাজানো হচ্ছে ব্যাংকিং খাত। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা। খাগড়াছড়িতে 72 ঘন্টা সড়ক অবরোধ কর্মসূচির আজ শেষ দিন চলছে, তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। এখন পর্যন্ত জেলায় কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গত দুদিনের মতো বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন চলাচল। দেশের অন্যতম আকর্ষণীয় অবকাশ যাপন কেন্দ্র সাজেকে প্রায় 1,500 পর্যটক আটকা পড়েছেন। অবরোধের কারণে ফিরতে পারছেন না তারা। জেলা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কার্যক্রম বন্ধ থাকায় ক্লাসে যাচ্ছে না শিক্ষার্থীরা। এদিকে অবরোধের কারণে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। এর আগে দীঘিনালায় সহিংসতার প্রতিবাদে ঢাকা থেকে বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতা এই অবরোধের ডাক দেয়। পরে এতে সমর্থন জানায় আঞ্চলিক সংগঠন UPDF। তবে রাঙামাটি ও বান্দরবানের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে। আন্তর্জাতিক, শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন অনুরা কুমারা দিসানায়কে। সকালে রাজধানীর কলম্বোর রাষ্ট্রপতি সচিবালয় ভবনে শপথ নেন তিনি। নতুন প্রেসিডেন্ট দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে নতুন ইতিহাস রচনার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার সময় এক বিবৃতিতে দিসানায়কে বলেন, এই জয়ের জন্য শ্রীলঙ্কার নতুন অধ্যায় শুরু। সবাই একসঙ্গে শ্রীলঙ্কার ইতিহাস নতুন করে লেখার জন্য প্রস্তুত। এদিকে দিসানায়কের শপথ নেয়ার আগেই পদত্যাগ করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দীনেশ গুণাবর্দেনা। 2022 সালে গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট রাজাপাকসের দেশ ছেড়ে পালানোর 2 বছরেরও বেশি সময় পর নির্বাচিত প্রেসিডেন্ট পেল শ্রীলঙ্কা। এবারে নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থী নেতা অনুরা কুমারা দিসানায়ক। তার নিকটতম 2 প্রতিদ্বন্দ্বী বিরোধী দলীয় নেতা সাজিদ প্রেমাদাসা পেয়েছেন 32.76% ভোট, আর মাত্র 17% ভোট পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট রানিল বিক্রমাসিংহে। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। অনুরা কুমার দিসানায়কের উত্থানের গল্প অনেকটা রূপকথার মতো। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত রাজনীতিবিদদের চেয়ে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন বামপন্থী এই নেতা। এর প্রার্থী ছিলেন জেভিপি প্রধান অনুরা কুমার দিসানায়ক। শ্রীলঙ্কার 225 সদস্যের পার্লামেন্টে এই জোটের আসন ছিল মাত্র 3টি। কিন্তু গণবিক্ষোভের মুখে রাজাপাকসে দেশ ছেড়ে পালানোর পর জেভিপির জনপ্রিয়তা বাড়তে থাকে। ওই বিক্ষোভে সক্রিয় ভূমিকা ছিল দলটির। আন্দোলনের পর জেভিপি বৃহত্তর পরিবর্তনের ডাক দেয়। সামাজিক ন্যায় বিচার ও দুর্নীতির বিরুদ্ধে গণতন্ত্র হিসেবে আমাদের যে ভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রয়েছে তা প্রত্যেককে অবশ্যই সম্মান করতে হবে। আমরা কোনো সংঘাত বা বিশৃঙ্খলা চাই না। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।